প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রজন্ম কথা। অনুষ্ঠান প্রচারিত হবে বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড 1314 কিলো হার্টসে, FM 100.8 মেগা হার্টসে ও বাংলাদেশ বেতার অ্যাপসে। প্রজন্ম কথা অনুষ্ঠান কমিউনিটি ভিত্তিক রেডিও শ্রোতাবৃন্দের সরাসরি অংশগ্রহণে ধারণ করা হয়েছে কক্সবাজার উখিয়া উপজেলা খাসিয়ারবিল হিন্দুপাড়া গ্রাম থেকে। আজ অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি ফাল্গুনী দাস। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব, নিপীড়নের শেষ মুহূর্ত। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। প্রিয় শ্রোতা, শ্বাসরোধ করা নিঃশব্দতা ভেতরে ভেতরে বাঁচার অধিকারকে নিঃশেষ করে দেয়। আজও দেশের নানা প্রান্তে শিশু, কিশোর কিশোরীরা নিপীড়িত হয়ে আত্মগোপন করে বা পালিয়ে যায়। শারীরিক নিপীড়ন, মানসিক বা যৌন শোষণ কিভাবে ছায়ার মতো তাদের ঘিরে ধরে, শুনুন নাবালা গল্প। প্রিয় শ্রোতা, প্রজন্ম কথা অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাবিন্দুর কাছ থেকে একজন কিশোরী আজকে জানাবেন তার অভিজ্ঞতার কথা। আমার নাম উর্মি ঘোষ। যখন আমার পরিবার 16 বছর বয়সে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, মনে হয়েছিল কিছু ঠিক নেই। আমি প্রতিবাদ করতে পারিনি। শেষ পর্যন্ত ঘর থেকে বেরিয়ে আসা ঠিক মনে হয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধু, এবার শুনব শিশু সুরক্ষা কর্মীর অভিজ্ঞতা। নমস্কার, আমার নাম হচ্ছে মনীষা দেব। আমি একজন শিশু সুরক্ষা কর্মী, যাদের বসবাস ফুটপাতে, রাস্তার ধারে বা নিজের পরিবারে। সবচেয়ে কষ্টের বিষয় হয় যখন তাদের নিরাপত্তার জায়গা হারায়। অনেক পরিবার ছোট শিশুকে কাজে পাঠায়, টাকা না আনলে মারধর করে। তখন মনে হয়েছিল তাদের মতো হাজারো শিশু নিরাপদ শৈশব হারিয়ে ফেলেছে। তারা জানেই না খেলাধুলা, স্কুল, ভালোবাসা কী জিনিস। তখন থেকে আমি স্থির করেছিলাম তাদের পাশে থাকব, যতটা সম্ভব নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শ্রোতা, এবারে অভিজ্ঞতা শুনব স্কুল শিক্ষকের কাছে। নমস্কার, আমি কণিকা। আমি একজন বিদ্যালয়ের শিক্ষক। স্কুলে প্রায়ই দেখি কিছু শিক্ষার্থী হঠাৎ করে অনুপস্থিত হয়ে যায়। পরে জানতে পারি মেয়েটি পালিয়ে গিয়েছে বিয়ের হাত থেকে, বা ছেলেটি ঘর ছেড়েছে নির্যাতনের ভয়ে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হতে হবে প্রথম সুরক্ষা বলে। শিক্ষক যদি একটু খেয়াল রাখেন, তাহলে শিশুটি কথা বলতে সাহস পাবে। আর যদি সে ভয়ে থাকে, তবে নীরবতাই তার গন্তব্য হয়। প্রিয় শ্রোতা, প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব নিপীড়নের শেষ মুহূর্ত। শুনতে রেডিও সেট ও মোবাইল ফোনে টিউন করুন বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড 1314 কিলো হার্টসে এবং FM 100.8 মেগা হার্টসে ও বাংলাদেশ বেতার অ্যাপসে। প্রিয় শ্রোতা, শিশু ও কিশোর কিশোরীদের জন্য নিপীড়ন হল অন্ধকার গহ্বর। প্রতিরোধের জন্য যে বয়স, ভাষা ও সাহস লাগে, তা কেন অনেক নির্যাতিত শিশুর থাকে না? এখন শুনব উপস্থিত শ্রোতার মতামত। কোনো প্রথা এখনও যদি আপনাদের পরিবারে বা সমাজে থাকে, তবে আমার সাথে হ্যাঁ বলবেন, আর না থাকলে না বলবেন। পরামর্শের জন্য কক্সবাজার জেলা থেকে আছেন আহসানুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, কক্সবাজার। সহিংসতার ধরন, যে কারণে পালিয়ে যেতে হয়। বাল্যবিবাহ, শিশুদের অল্প বয়সে বিয়ে দেওয়ার ঘটনা কি পরিবারে আছে নাকি নেই? শারীরিক শাস্তি, পরিবারে এখনো পিটুনি দিয়ে শাসন করার রীতি কি আছে নাকি নেই? শ্রমের নিপীড়ন, শিশু শ্রম, জোরপূর্বক কাজ করার প্রচলন এখনো কি আছে নাকি নেই? শিশুদের মাদকে আসক্ত বা খুন করার ঘটনা এখনো কি সমাজে দেখা যায় নাকি দেখা যায় না? প্রিয় শ্রোতা, রাতের নির্জনতায় একটা পুরনো জানলা খুলে গিয়েছে। গলির ভেতর একটা কামরায় থাকত 12 বছরের এক ছেলে। প্রতিদিন স্কুল থেকে ফিরে বই খোলার আগে তাকে দোকানে কাজ করতে যেতে হতো। রাতে সেই দোকানই হয়ে উঠত তার ভয়াবহ নিপীড়নের জায়গা। মদের গন্ধ, ধোঁয়া আর হাতের নিষ্ঠুর মারধর মিলিয়ে এক বিষাক্ত জীবন। এক রাতে নিঃশব্দে জানালার ফাঁক দিয়ে সে পালিয়ে যায়। শহরের চেনা আলুগুলো পেছনে ফেলে সে পৌঁছে যায় রেল স্টেশনে।
কোনো গন্তব্য নয়, কেবল পালানো। পরিবার, বিদ্যালয় বা খোলা আকাশের নিচে প্রত্যেকটি জায়গায় নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তখন প্রতিরোধ অসম্ভব হয়ে পড়ে। প্রিয় শ্রোতাবৃন্দ, এবারই শুনব আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি কক্সবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের পরামর্শ। ধন্যবাদ। আসলে আমরা দেখেছি যে আমাদের শিশুরা নানা কারণে তারা অনেক সময় ঘর থেকে পালিয়ে যাওয়ার পরে তাদের যে ঠিকানা হয় সেটি হয় হয়তো কেউ চলে যায় পাচারের শিকার হয়, কেউ শিশু শ্রমে, কেউ যৌন পাচারের শিকার হয়, পতিতাবৃত্তিতে সংশ্লিষ্ট হয়, কেউ চলে যায় শিশু শ্রমে, যেটি আমাদের শিশুর জন্য অত্যন্ত বিপজ্জনক। প্রত্যেকটি শিশু তার পরিবারের জন্যই সম্পদ নয়, সে তার একটি সমাজের সম্পদ, সে রাষ্ট্রের সম্পদ। এই শিশুকে যদি আমরা ভালোবাসা দিয়ে, আমরা সুযোগ দিয়ে, আমরা যদি তার মনন বিকাশের পরিবেশ তৈরি করে দিতে পারি, তাহলে সেই শিশু হতে পারে একজন প্রকৌশলী, ডাক্তার, কবি, সাহিত্যিক, উপন্যাসিক, গল্পকার, দার্শনিক, বিজ্ঞানী, অনেক কিছু হতে পারে, রাষ্ট্রকে সেবা দিতে পারে। কিন্তু আমাদের সমাজে এখনও পর্যন্ত আমরা যেটি দেখছি সেটি হচ্ছে শিশুর প্রতি যে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করতে হয়, সেটি আমাদের অনেকেই আমরা জানি না, আমাদের অনেক অভিভাবক জানেন না, এবং আমাদের বিদ্যালয়ে যে পরিবেশ সেটিও অনেক সময় শিশু বান্ধব হয় না। আমাদের বিশেষ করে পরিবার তো শিশুর প্রথম শিক্ষালয়, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু আমাদের শিশুদেরকে আমরা ঠিক মতো আমরা সুন্দর ব্যবহার করতে পারি না। শিশুকে সুন্দরভাবে বিকশিত করার জন্য যেটি দরকার, শিশু যেন পালিয়ে না যায়। যেমন কয়েকজন আমাদের শিশু সুরক্ষা কর্মী, আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ বলেছেন যে শিশুরা পালিয়ে গেছে বাল্যবিবাহের কারণে। এরকম ঘটনাও ঘটেছে এবং ঘটছে, এটি আমাদের সমাজের প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলি ঘটছে। অনেক সময় সে বাবা মা শিশুদেরকে অসম প্রহার করে, যে কারণে সে নিষ্কৃতি পাওয়ার জন্য সে কোথায় চলে যায়, হয়তো সে ঘর থেকে বেরিয়ে যায়। কারণ 12, 13, 14, 15, 16 বছরের বয়সের শিশুদের মধ্যে তার আবেগ বোঝার ক্ষমতা আমাদের রাখতে হবে, কারণ যে তার মধ্যে দুরন্তপনা থাকে, তার আবেগকে, তার যে দুরন্ত শিশুসুলভ যে বৈশিষ্ট্য আছে সেটিকে আমাদের ধারণ করতে হবে, মানতে হবে, সেটি মেনেই তাদের সাথে আমাদের আচরণ করতে হবে। শিশুর সাথে সবচেয়ে যেটি দরকার সেটি হচ্ছে বাবা মাকে শিশুদের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। শিশুরা যেন বাবা মাকে সব কিছু খোলামেলাভাবে বলতে পারে। শিশুর মত প্রকাশের স্বাধীনতা আছে, ঠিক আছে। শিশু অধিকার সনদের 31 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এবং 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে শিশুকে এমন কোনো কাজে নিয়োজন করা যাবে না যেটি তার শারীরিক, মানসিক, আত্মিক, নৈতিক এই যে বিকাশকে ব্যাহত করে, এটি কিন্তু করা যাবে না। এবং 31 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে শিশুদেরকে সুযোগ দেওয়ার জন্যে, এবং এই 11 নম্বর অনুচ্ছেদ, 13 নম্বর অনুচ্ছেদ, এগুলিতে শিশুর চিন্তা স্বাধীনতা, বাক স্বাধীনতা, এগুলো কথা বলা হয়েছে। তো আমরা আমাদের অভিভাবকদের কাছে আমরা অনুরোধ করব যে দয়া করে আপনারা আপনাদের শিশুদের কথা শুনবেন, শিশুদেরকে ভালোবাসবেন, শিশুদের সাথে একটু বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন, এবং এমন একটা সাঁকো, এমন একটা ব্রিজ তৈরি করবেন যেন শিশুরা আপনার কাছে, আপনি গার্ডিয়ান, আপনি বাবা মা, আপনার কাছে সমস্ত কথা খুলে বলতে পারে। তাহলে শিশুদের আর এই ধরনের কঠিন সামাজিক পরিস্থিতির শিকার হতে হবে না, কোনো শিশু বাল্যবিবাহের শিকার হবে না। আপনিই তো বুঝতে হবে যে আপনার শিশুর সর্বোচ্চ স্বার্থ দেখার দায়িত্ব আপনার, শুধু আপনার না, আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের, সবার। বাল্যবিবাহ হলে সেইখানে কি সমস্যা, সেটি হচ্ছে কি, আজকে একটি শিশুকে বাল্যবিবাহ দেন, মেয়েটি পরবর্তী তার জীবন অন্ধকার, সে না পারছে লেখাপড়া করতে, তার শিক্ষাগত জীবন শেষ, তার মানবিক সত্তার বিকাশের যে সুযোগ সেটিও কিন্তু বাল্যবিবাহের সাথে সাথে সেটির কবর রচনা হয়। তারপরে শিশুশ্রম, এই যে শিশুশ্রমটি করতে গিয়ে শিশুর যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমেও তো আমাদের অনেক শিশুরা যুক্ত আছে, যেটি তার জীবনহানি করতে পারে, যেটি তার শারীরিক সমস্যা করতে পারে। শিশুর কাজটা কি? শিশুর কাজ হচ্ছে লেখাপড়া করা এবং সুন্দর পরিবেশে এই খেলাধুলা করা,
সাংস্কৃতিক চর্চা করা, এগুলো হচ্ছে আমাদের শিশুদের কাজ। কিন্তু হ্যাঁ, আমাদের শিশুদেরকে আমরা কিছু সহনীয় পর্যায়ের শ্রমে নিয়োজন করতে পারি। বাবা মাকে সাহায্য করা, হ্যাঁ, কিছু সমাজের ভলেন্টারি কাজও তারা করতে পারে। কিন্তু তাই বলে আমরা কখনো শিশুদেরকে সেই ধরনের শাস্তির মধ্যে দিতে পারি না। এবং শিশুর জন্য একটি নিরাপদ পরিবেশ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে যেটি করতে হবে, আমাদের গার্ডিয়ানদেরকে, আমাদের অভিভাবকদেরকে, সমাজে যারা আছেন এবং আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন, তাদেরকে যেটি করতে হবে, শিশুর জন্য আমাদের একটি সুন্দর পরিবেশ, সেই পরিবেশ নিশ্চিতের জন্য আমাদেরকে প্রথমত শিশুদের অধিকার সম্পর্কে আমাদের নিজেদেরকে ওয়াকিবহাল হতে হবে এবং বাবা মা হিসাবে তার সর্বোত্তম স্বার্থ বিবেচনার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এবং কোথাও যদি এই যে বাল্যবিবাহ হয়, শিশু শ্রমের থাকে, ঘটনা হয়, আমরা সেইখান থেকে তাদেরকে নিবৃত্ত করার জন্যে, তাদেরকে বের করে আনার জন্যে আমাদের ব্যবস্থা করতে হবে। আমরা চাই না আমাদের কোনো শিশু এই যে মারধরের শিকার হয়ে পালিয়ে যাক, কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত হোক, মাদকাসক্ত হয়ে পড়ুক। এবং এগুলি কারা করে? এই ধরনের ঘটনাগুলি ঘটে তখনই যখন শিশুরা বাবা মায়ের অবাধ্য হয়ে যায়। তো বাবা মায়ের বাধ্যতা রাখার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে শিশুকে ভালোবাসা দিতে হবে, শিশুর ভালো কাজে স্বীকৃতি দিতে হবে, শিশুর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ সম্পর্ক তৈরি করতে হবে। আচ্ছা, এই বিষয়ে আপনারা তো শুনলেন কিছু কথা। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো কোয়ারিজ, প্রশ্ন থাকে, আপনারা বলতে পারেন। আমি সেটার আমার সাধ্যমতো চেষ্টা করব সেটার উত্তর করার জন্য। যেমন আমি একজন পথ শিশু, আমিও চাই সব সাধারণ শিশুর মতো করে সুন্দর করে বাঁচতে। স্কুলে যেতে চাই, কাজ করতে চাই, লেখাপড়া করতে চাই, কিন্তু কাজ করতে গেলে টুকাই বলে তাড়িয়ে দেয়। স্কুলে পড়তে চাইলে স্কুলে পড়তে দেয় না। এর চেয়ে বেশি কিছু বললে মারধর করে। যখনই নির্যাতনের শিকার হয়, প্রতিবাদ করতে গিয়ে উল্টা আরও মারে। এই সমস্যার সমাধান কী পাবো আমি? অনেক শিশু গৃহকর্মে বা কাজে জড়িয়ে থাকায় মালিকদের নির্যাতন সহ্য করেও কিছু বলতে পারে না। যারা নির্যাতনের শিকার হয় তারা আর্থিকভাবে সচ্ছল না, তাই প্রতিবাদও করতে পারে না। এই সমস্যার সমাধান কি হবে? আচ্ছা, আমরা দুটো সমস্যার কথা জানতে পেরেছি। তো সমস্যার কথা একটি হয়েছে যে পথ শিশু সে যখন কোনো নির্যাতনের শিকার হয় তখন প্রতিবাদ করলে তখন সেটি আরও নির্যাতন বেড়ে যায়। আসলে হ্যাঁ, এটি আমাদের একটি বাস্তবতা রয়েছে। হ্যাঁ, আমরা তো এমন একটি সমাজ চাই যে সমাজে পথ শিশুই থাকবে না, পথ শিশু বলেই থাকবে না। শিশুরা স্কুলে যাবে, শিশুরা তার ঘরে থাকবে এবং স্কুলে যাবে, যাই হোক। কিন্তু আমাদের সামাজিক বাস্তবতার কারণে, অর্থনৈতিক বাস্তবতার কারণে আমাদের শিশুরা এখনও পর্যন্ত অনেক শিশু পথে আছে। তো সেটির জন্য আমাদের সমাজসেবা অধিদপ্তর কাজ করছে। এই ধরনের কোনো নির্যাতনের যদি শিকার হয়, এই আমাদের সরকারি যে নারী ও শিশু নির্যাতন দমন প্রতিরোধ কমিটি রয়েছে, উপজেলা মহিলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয় রয়েছে এবং এই যে চিলড্রেন নেটওয়ার্ক রয়েছে, শিশু ও সুরক্ষা নেটওয়ার্ক আছে, সেখানে যদি সেটা ইনফর্ম করা যায়, সেই খবরটি যদি দেওয়া যায়। এবং আজকাল আমাদের প্রশাসন শিশু বান্ধব, আমাদের পুলিশ প্রশাসন শিশু বান্ধব। যদি তোমাদের এই ধরনের কোনো সমস্যা হয়, তোমরা সেটি সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পুলিশের কাছেও তোমরা ইনফর্ম করতে পারো। নিশ্চয়ই তোমাদের সেই ক্ষেত্রে এটি একটি সুরাহা হবে। আর যেটি বলা হয়েছে যে আর্থিক অসচ্ছলতার কারণে যে শিশু শ্রমে সম্পৃক্ত থাকে, সেইখান থেকে উত্তরণের বিষয়টি বলা হয়েছে। শিশু শ্রম অনেক সময় আমাদের বাস্তবতায় এটি একেবারে একদম স্বাভাবিক একটি প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিশু শ্রম আমাদের ছেলেমেয়েরা করছে, কিন্তু আমরা সেই সমাজটি চাই না। আমরা চাই আমাদের শিশুরা বিদ্যালয়ে যাবে, লেখাপড়া শিখবে, তারপরেও শিশু শ্রম আছে। কিন্তু এমন কোনো শ্রমে আমাদের শিশুদেরকে আমরা প্রত্যাশা করি না এবং সেটি আইনেও নিষিদ্ধ আছে। ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে শিশুরা যেতে পারবে না এবং 14 বছরের নিচে শিশুদেরকে সেখানে দেওয়াও যাবে না। যেমন ওয়েল্ডিং মেশিন, অন্যান্য টমটমের যে টমটম চালানো বা ইজি বাইক, যেগুলো বিপজ্জনক, এইখানে আমাদের শিশুদেরকে আমরা প্রত্যাশা করি না। তো সেইখানে যদি এই অর্থনৈতিক অসচ্ছলতার কারণে যদি হয়, এমন শ্রমে হয়তো যাওয়া যায় যে শ্রমটি তার লেখাপড়ার পাশাপাশি তার পরিবারের জন্যে কিছুটা আর্থিক সচ্ছলতা নিয়ে আসতে পারে। কিন্তু ওই শ্রমে কোনোভাবেই আমাদের পরিবারও উচিত না তার শিশুকে এই কঠিন শ্রমে দিয়ে শিশুর জীবনকে নষ্ট করা, তার জীবনের অঙ্গহানি করা বা তার বিকাশের সুযোগটিকে একেবারে রুদ্ধ করে দেওয়া।
তো আমরা চাইব আমাদের সবার সহযোগিতার মাধ্যমে, সবার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা চাইব যে আমাদের শিশুদের জন্য একটি সুন্দর এবং নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। আর সেই নিরাপদ পরিবেশ তৈরি করার জন্যে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের বাবা মাকে আমাদের শিশুদেরকে মূল্যায়ন করতে হবে। কোনো শিশুই কিন্তু মেধাহীন নয়, প্রত্যেকটা শিশু মেধাবী, প্রত্যেক শিশুর মধ্যেই রয়েছে অমিত সম্ভাবনা। সেই সম্ভাবনাকে জাগ্রত করার চিন্তা রেখেই আমাদের উচিত হবে যে আমার শিশুটির সুরক্ষা নিশ্চিত করা। পথ শিশু যদি বাবা মা না থাকে বা এতিম হয়ে যায়, হ্যাঁ, বা এই যে বাবা মায়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের সরকারি শিশু পরিবার রয়েছে, হ্যাঁ, তারা পথ শিশুদেরকে তারা কিন্তু ওখানে পড়াশোনা করাচ্ছে, হ্যাঁ, তারা সেখানে তারা পোশাক দিচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। আবার সমন্বিত শিশু প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্রও রয়েছে, সেখানেও কিন্তু তোমাদের যোগাযোগ করার সুযোগ আছে। সেই ক্ষেত্রে তোমরা সুবিধা পেতে পারো। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব আহসানুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় এবং মতামত দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, প্রজন্ম কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের ফেসবুক পেজে। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রজন্ম কথা অনুষ্ঠান বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড 1314 কিলো হার্টসে, FM 100.8 মেগা হার্টসে ও বাংলাদেশ বেতার অ্যাপসে। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং যুক্ত ছিলেন প্রত্যেককে জানাচ্ছি ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, নিপীড়নের শেষ মুহূর্ত। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি তাদের নাম যারা আজকের প্রজন্ম কথা অনুষ্ঠানটি নির্মাণ ও প্রচারে সহযোগিতা করেছে। উপস্থাপনা ও গ্রন্থনায় ছিলাম আমি ফাল্গুনী দাস, রেকর্ডিং ও সম্পাদনা ক্যাংরি রাখাইন, তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ASM নাজমুল হাসান।